আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উদয়ন শিক্ষালয় কর্তৃক পরিচালিত এবং ওয়েবসাইট কর্তৃক আয়োজিত আমাদের নবম দশম শ্রেণীর যে আমরা অনলাইন রেকর্ডেড ভিডিও ক্লাস আপলোড করছি, ওইটার আজকে আমি সাধারণ বিজ্ঞানের দশম অধ্যায় অর্থাৎ এসো বলকে জানি যে অধ্যায়টা আছে ওইটা নিয়ে একটা ক্লাস ছাড়তেছি। বেশিরভাগ বোর্ড কোয়েশ্চেন আসা বা বেশিরভাগ পরীক্ষায় প্রশ্ন আসা এমন কিছু প্রশ্ন আমি এখানে একসাথে করেছি এবং এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে এই অধ্যায়টা কি নিয়ে সেটা আমি একটু বলি। এই অধ্যায়টা মূলত বল, জড়তা, ঘর্ষণ এগুলা নিয়ে। ফার্স্ট হচ্ছে বল কি? কোনো একটা জিনিসের উপর ধাক্কা দেওয়া অথবা টান অনুভব করা, অর্থাৎ কোন ধাক্কা বা টানের যে প্রয়োগ, সরানো আনা, যে একটা ফোর্স, সেটা এই বিষয়টা হচ্ছে কি বল। এখন এই বল, ঘর্ষণ, জড়তা এগুলার আগে আমি ফার্স্ট এখানে সূত্র লিখছি। সূত্র মানে নিউটনের যে বিখ্যাত তিনটা সূত্র। ফার্স্টটা হচ্ছে কি, বাইরে থেকে বল প্রয়োগ না করলে কোনো বস্তু স্থির থাকতে চায় আর চলমান বস্তু সুষম দ্রুতিতে চলতে চায়। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। আর 2 নম্বরটা কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। 3 নম্বরটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমানুবিপরীত প্রতিক্রিয়া আছে। এখন ফার্স্টে হচ্ছে প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র বা তৃতীয় সূত্র, এগুলো কিছু ব্যাখ্যা আছে। যেটা বললাম, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চায় আর চলমান বস্তু চলতে চায়। কোনো একটা বস্তু, যেমন এই টেবিলটা, এখানে অনেকগুলো টেবিল আছে, এই টেবিলটা বা যে কোনো কিছুই বা একটা ফুটবল, যখন এটা এমনি কোনো এক জায়গায় স্থির আছে বা টেবিলটা স্থির আছে, তখন সেটাকে কেউ যতক্ষণ পর্যন্ত না নাড়াচাড়া করতেছে বা কোনো বল দ্বারা বা কোনো ক্রিয়া এটার উপর প্রয়োগ না হচ্ছে, ততক্ষণ এটা যেভাবে আছে ওইভাবে থাকবে। তাহলে এই টেবিল বললাম বা ফুটবল বললাম বা যে কোনো কিছু যখন স্থির থাকতেছে সেটা স্থির থাকতে চাচ্ছে, কিন্তু যে মাত্র এটাকে আমি সরাচ্ছি বা ফুটবল একটা লাথি মারলাম, সেটা চলতে থাকবে। কিন্তু আবার কোথাও না কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, বা বাতাসে হোক বা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণের কারণে হোক, সেটা আবার পড়ে যাচ্ছে। তাইলে স্থির বস্তু স্থির থাকতে চাইবে বা চলমান বস্তু চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের কি প্রথম সূত্র। বাহ্যিক বা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চায়, চলমান বস্তু চলতে চায়। দ্বিতীয় ক্ষেত্রে ভর এবং বেগের একটা কথা আছে। তার আগে আমরা একটা বিষয় জানি, এই যে এই অধ্যায়ে ভর বা বেগ বা ত্বরণ বা মন্দন বা সরণ বা বল, এই বিষয়গুলা কিন্তু বলা আছে। এখন এগুলার প্রতীকগুলা সম্বন্ধে আমরা একটু প্রত্যেকে আসে বা কিভাবে আসে একটু বলি। যেমন ভরের ইংরেজি কি? ম্যাস। তাইলে এই ম্যাস, এটা MASS। তাইলে ভরের প্রথম অক্ষরটা কি দিয়ে? এম দিয়ে। তাহলে ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এম দিয়ে প্রকাশ করব। তেমনি ব্যাগের ইংরেজি হচ্ছে কি? ভেলোসিটি। তাহলে ভেলোসিটি এটা কি দিয়ে শুরু? ভি দিয়ে। তাহলে ব্যাগকে কি দিয়ে প্রকাশ করব? ভি দিয়ে। ত্বরণের ইংরেজি হচ্ছে কি? অ্যাক্সেলারেশন। তাহলে আমরা ত্বরণকে কি দিয়ে প্রকাশ করব? এ দিয়ে, যেহেতু এটার ইংরেজি বানানে এ দিয়ে শুরু। আর বলের ইংরেজি নাম কি? ফোর্স। ঠিক আছে, তাহলে এটা কি দিয়ে শুরু হলো? এফ দিয়ে শুরু হলো। তাহলে আমরা বলকে কি দিয়ে প্রকাশ করব? এফ দিয়ে প্রকাশ করব। এখন এখানে একটা নিউটনের সূত্র আছে, সেটা হচ্ছে কি? এফ সমান এম এ। এফ মানে ফোর্স সমান ভর ইনটু ত্বরণ। ওকে, আবার এগুলার একক কি? বলের একক হচ্ছে নিউটন, আর ভরের একক হচ্ছে কেজি, আর ত্বরণের একক হচ্ছে। এখন এই বিষয়গুলা ত্বরণ, বেগ, ভর এগুলো বোঝার জন্য আমরা কিছু সৃজনশীল করার সময় এগুলো আরেকটু ডিটেলসে বুঝবো। তার আগে এখানে একটা কথা বলি, ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আমি যদি একটা ফুটবল এখানে নেই, ফুটবলটাকে যদি লাথি মারি, ফুটবলটা ফার্স্টে স্থির ছিল, এখন লাথি মারার সাথে সাথে, শুট করার সাথে সাথে সেটা যতই দূরে যাচ্ছে ততই গতিটা আস্তে আস্তে কি বাড়তেছে, স্পিডটা বাড়তেছে। এই যে সময়ের সাথে স্পিডটা বাড়ছে, ব্যাগটা বাড়ছে, সেটা হবে দেখি ত্বরণ। কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে এটা হ্রাস পেল বা পড়ে গেল, তাহলে এটা হবে কি? মন্দন। তাহলে ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ব্যাগ হ্রাসের হারকে মন্দন বলে। এখন এই বিষয়গুলোর আগে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে কি? জড়তা মানে ওই যে বললাম কিছুক্ষণ আগে, যে বস্তু স্থির থাকতেছে সে স্থির থাকতে চাচ্ছে, যেটা চলছে সেটা চলতে চাচ্ছে, এই অবস্থাটাই হচ্ছে কি? জড়তা।
আমরা বাসে করে যখন যাই, তখন আমরা যদি বাসে দাঁড়ায় থাকি অথবা কোনো গাড়িতে বসে থাকি, তখন কি আমরা বাসটা যখন চলছে আমরাও একটা মুভমেন্টে থাকি। হঠাৎ করে যখন বাসটা ব্রেক করে তখন আমরা সামনের দিকে একটু করে ঝুঁকে পড়ি, আবার বাসটা যখন স্টার্ট করে আবার পিছনের দিকে একটু হেলে পড়ি। তাইলে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে জড়তার সবচেয়ে বড় উদাহরণ। অর্থাৎ আমি এভাবে দাঁড়ায় আছি, তো আমার পাটা মাটির সাথে বা আমার পাটা এখানে ইটগুলোর সাথে, দেওয়ালের সাথে একটা স্থির অবস্থায় আছে, কিন্তু আমার এই উপরের অংশটা যখন ব্রেক করছে, বাসে বললাম যখন ব্রেক করছে তখন আমার নিচের অবস্থাটা স্থির থাকলেও উপরের অবস্থাটা একটু গতিশীল। গতিশীল হওয়ার কারণে আমি কি করলাম, একটু সামনের দিকে মুভ হলাম, আবার ব্যাক করলাম। এই বিষয়টা হচ্ছে কি জড়তা। অর্থাৎ যে যেটা স্থির থাকতে চাচ্ছে সেটা স্থির থাকতে চাচ্ছে, যেটা চলছে সেটা চলতে চাচ্ছে, এই অবস্থাটা কি জড়তা। আর স্থির অবস্থার যে জড়তা সেটাকে বলা হয় স্থিতি জড়তা। কি বলা হয়? স্থিতি জড়তা। আর এটা হচ্ছে কি গতি জড়তা। ঠিক আছে, এখন এরপরে আসি বল নিয়ে। বল মানে কি? কোনো একটা জিনিস ধাক্কা দেওয়া বা টান দেওয়ার অবস্থাটাই হচ্ছে, যে জিনিসটা আমি এখানে প্রয়োগ করতেছি সেটা হচ্ছে কি বল। পৃথিবীতে যত ধরনের বল আছে এই বলগুলা কিন্তু এই চারটা বল থেকে মূলত বের হয়েছে। অর্থাৎ সবগুলা বলের সমন্বয় হচ্ছে যে চারটা বলই, চারটা মৌলিক বল। ফার্স্টে হচ্ছে মহাকর্ষ বল, তারপর হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল বা সবল নিউক্লিয় বল। ফার্স্টে মহাকর্ষ বল। মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যে বা মহাবিশ্বের বস্তুগুলোর মধ্যে যে একটা আকর্ষণ, সেটাই হচ্ছে কি মহাকর্ষণ বল। আর সেই বলগুলা যদি পৃথিবী রিলেটেড হয় তাহলে এটাকে আমরা কি বলি? মধ্যাকর্ষণ বল। অর্থাৎ পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে আঁকড়ে ধরে রাখে না। ওই আমরা একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে বলছি আমি, বিজিএস এর ক্লাস বা তোমাদের ভূগোলের ক্লাস, ওইখানে আমি বলছিলাম কি আমাদের এই যে মহাজগৎটা কিন্তু অনেক বিশাল। সূর্যকে কেন্দ্র করে 8টা গ্রহ ঘুরছে, আবার পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে, এরকম এক একটা গ্রহকে কেন্দ্র করে তাদের নিজস্ব উপগ্রহ গুলা ঘুরতেছে। পৃথিবীর এই মহাবিশ্বে কত কোটি কোটি গ্যালাক্সি নক্ষত্র সবগুলাই কিন্তু ঘূর্ণীয়মান। তাহলে এই যে নিজেরা একটা আরেকটা বস্তুর প্রতি আকর্ষণ অনুভব করছে, এটা হচ্ছে কি মহাকর্ষ বল। এরপর তড়িৎ চৌম্বক বলটা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে একটা দুইটা আধানের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণের মাধ্যমে যে বলটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি তড়িৎ চৌম্বকীয় বল। যেমন লোহা এবং চুম্বকের মধ্যে যে আকর্ষণ সেটাও তড়িৎ চৌম্বকীয় বল। বা আমি যদি বলি ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আদানের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে কি, সেটা এক ধরনের তড়িৎ চৌম্বকীয় বল। এরপর নিউক্লিয় বলটা কি? এখানে একটা কথা বলি, তোমাদের বই একটা কথা আছে, সেটা হচ্ছে মহাকর্ষ বলের তুলনায়, এই যে বললাম মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বা মহাবিশ্বের বস্তুগুলোর মধ্যে আকর্ষণ, এই আকর্ষণ বলটা যতটা শক্তিশালী তার থেকে ট্রিলিয়ন 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 গুণ বেশি শক্তিশালী হচ্ছে তড়িৎ চুম্বক বল। ট্রিলিয়ন ট্রিলিয়ন এরকম একটা লাইন এখানে দেওয়া আছে তোমাদের বইয়ে। এটা কি পরিমাণ শক্তিশালী বল এটা আবার দেখো, এই তড়িৎ চুম্বকীয় বলটা। এখন ট্রিলিয়ন 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 মানে কি? 100 লক্ষ সমান কি 1 কোটি, 100 কোটি সমান 1 বিলিয়ন, এরকম 100 বিলিয়ন সমান 1 ট্রিলিয়ন, এরকম ট্রিলিয়ন 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 কি পরিমাণ শক্তিশালী খেয়াল করো এবার। এরপরে আসো দুর্বল নিউক্লিয় বল বা সবল নিউক্লিয় বল। নিউক্লিয় বলটার ক্ষেত্রে আমি যদি বলি, আমরা জানি কোন একটা পদার্থের মধ্যে, এখানে তো যা আছে পৃথিবীতে অসংখ্য যা কিছু আমরা দেখতেছি বিভিন্ন অণু পরমাণু দিয়ে গঠিত। এখন অণু পরমাণু গুলার মধ্যে পরমাণু কণিকা বলছিলাম না আমরা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এখন বলছিলাম না। এখন এই ইলেকট্রন প্রোটনের মধ্যে যে আকর্ষণ বা ধনাত্মক ঋণাত্মকের প্রতি আকর্ষণ বিকর্ষণের যে বলটা, সেটা তড়িৎ চুম্বকীয় বল। কিন্তু এই যে পরমাণু, অর্থাৎ পরমাণুর ভিতরে নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াসের মধ্যে কি আছে? এই প্রোটন এবং নিউট্রন আছে না। প্রোটন এবং নিউট্রন যে আকর্ষণ দ্বারা একে অপরের প্রতি যে আকর্ষণ দ্বারা যুক্ত হয়ে থাকে, সেটা হচ্ছে যে কি, যে বল দ্বারা আকর্ষিত হয়ে থাকে সেটা হচ্ছে এই নিউক্লিয় বল। এটা তোমরা একটু আরেকটু যদি বইটা রিডিং গুলো দেখো, আমি এখানে পেজ দিয়ে দিচ্ছি, তাহলে একদম উদাহরণ সহ ক্লিয়ার হয়ে যাবে। এই চারটা বল তাহলে একটু দেখে নিবা। এটা একটু সবল, এটার থেকে এটা একটু কি দুর্বল। দুর্বল হওয়ার কারণ হচ্ছে এখান থেকে তেজস্ক্রিয়তার ফলে বিটা
ক্ষয় হতে থাকে, যার কারণে এটা একটু দুর্বল। আর এটা হচ্ছে কি সবল নিউক্লিয় বল। আর তড়িৎচুম্বকীয় বলটা তো বললাম ধনাত্মক এবং ঋণাত্মকের প্রতি আকর্ষণ বিকর্ষণ হওয়ার যে এই বলটা, সেটা হচ্ছে কি তড়িৎচুম্বকীয় বল। যেমন আমরা চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর একটা কাগজ যদি নিতে থাকি, সেখানে দেখবা কাগজের প্রতি এই চিরুনিটার প্রতি কাগজটা আকর্ষিত হয়ে থাকে, বা চুম্বক লোহা এবং চুম্বক যদি নেই, একটা আরেকটার প্রতি আকর্ষিত হয়ে থাকে। মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের যে আকর্ষণ, সেটা মহাবিশ্বের বস্তুদের মধ্যে যে আকর্ষণ, এটা মহাকর্ষীয় বল। যেমন আমাদেরকে পৃথিবী যে আকর্ষণ দ্বারা আটকে রাখছে, আমরা পড়ে যাচ্ছি না কেন? আমরা তো একটা শূন্যের মধ্যে পৃথিবীটা ভাসতেছে, আর আমরা পৃথিবীর উপরে বাস করতেছি, তাহলে আমরা পৃথিবী থেকে পড়ে যাচ্ছি না কেন? এই যে আমাদেরকে আকর্ষণ করে রাখছে, এটা হচ্ছে মধ্য আকর্ষণ বল, গ্র্যাভিটি। এরপরে আসো বল নিয়ে আলোচনা করার পর ঘর্ষণ নিয়ে একটু বলে ফেলি। ঘর্ষণ মানে হচ্ছে ঘষা দেওয়া। অর্থাৎ আমি যদি এখন একটা, যেমন একটা টেবিলটাকে যদি আমি এদিক থেকে বা এদিক থেকে সরাই ফেলি, তাহলে যে নিচে মাটির সাথে টেবিলটা একটা ঘষা দিয়ে বা একটা এই আন্তঃক্রিয়ার মাধ্যমে চলাচল করছে না, এটা এক ধরনের কি ঘর্ষণ। এই ঘর্ষণগুলো 4 ধরনের। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে গতি ঘর্ষণ, একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, আর একটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণটা কি? একটা স্থির, দুইটা বস্তুর মধ্যে স্থির অবস্থা থাকার অবস্থায় যে একটা সম্পর্ক, এটা হচ্ছে স্থির ঘর্ষণ। যেমন এই টেবিলের সাথে মাটিটা, এটা স্থির আছে, একটা আরেকটার প্রতি, টেবিলটা এটা, মাটিটা এটা, তাহলে একটা আরেকটার প্রতি যে একটা অবস্থায় আছে, সেটা হচ্ছে কি স্থির ঘর্ষণ বা স্থিতি ঘর্ষণ। এরপরে গতি ঘর্ষণ কি? গতি ঘর্ষণ মানে হচ্ছে এই যে মাটির সাথে বা যে কোনো একটা বস্তু অপেক্ষা আরেকটা বস্তু যখন চলমান হয়, যেমন এখন কিন্তু এই যে চলতেছে এটা, বা কোনো একটা গাড়ি বা কোনো একটা যানবাহন যে চলার অবস্থা আরেকটা বস্তুর সাথে, সেটা হচ্ছে কি চলমান ঘর্ষণ বা গতি ঘর্ষণ। ওকে, এরপরে আবর্ত ঘর্ষণটা কি? আবর্ত ঘর্ষণ মানে হচ্ছে ঘুরে ঘুরে চলা। কোনো একটা বস্তু অপেক্ষা আরেকটা বস্তু যখন এটা প্রবাহিত ঘুরতে থাকে, সেটা হচ্ছে কি আবর্ত ঘর্ষণ। সেটার একটা উদাহরণ আমি বলি। আমরা সুটকেস নিয়ে যাই না? আমরা যখন সুটকেস বা লাগেজ নিয়ে যাই, তখন লাগেজ গুলো আমরা মাটির সাথে টেনে টেনে এভাবে নেওয়ার সময় দেখি যে ওই লাগেজ গুলার বা সুটকেস গুলার নিচে একটা ছোট চাকা থাকে। ছোট চাকাগুলো থাকার কারণে আমি জিনিসটাকে ইজিলি নিতে পারতেছি, আর এটা মাটির সাথে চাকাগুলো এভাবে ঘুরছে, আর আমি ওই ভারী বস্তুটাকে টেনে নিয়ে যাচ্ছি। তাহলে ওই যে অবস্থা মাটির সাথে বা একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর যে ঘুরে ঘুরে আবর্তিত হয়ে হয়ে চলছে, সেটা হচ্ছে কি আবর্ত ঘর্ষণ। এরপর প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ মানে হচ্ছে কোনো ফ্লুইড বা তরল জাতীয় জিনিস অথবা মুক্ত আকাশে বাতাসের সাথে যে একটা ঘর্ষণ, সেটা হচ্ছে কি প্রবাহী ঘর্ষণ। আমি উদাহরণ দিলে একদম ক্লিয়ারলি বুঝবা। যেমন উপর থেকে প্যারাশুট যখন পড়ে, তখন কিন্তু কোনো একটা বস্তু যখন পড়তেছে উপর থেকে, প্যারাশুটের মাধ্যমে কোনো মানুষ পড়ুক বা প্যারাশুট পড়ুক, তখন কিন্তু একটা বাতাস অনুভব করতেছে, সে বাতাসের সাথে ভেসে ভেসে আসতেছে। তাহলে তার এবং এই যে বাতাসের যে একটা অবস্থা ঘর্ষণ, এটা হচ্ছে কি প্রবাহী ঘর্ষণ। নতুবা আমরা এভাবে বলতে পারি, পানির মধ্যে বা কোনো বস্তু, সেটা সাপ হোক মাছ হোক, তারা যখন পানির মধ্যে ভেসে ভেসে যাচ্ছে বা পানির নিচে ভেসে ভেসে যাচ্ছে, তখন কিন্তু পানির সাথে সে একটা ঘষা খেয়ে বা একটা ওর মধ্যে এবং ওই পানির মধ্যে একটা অবস্থা তৈরি হচ্ছে। এটাই হচ্ছে কি ওই চলাটাই হচ্ছে কি প্রবাহী ঘর্ষণ। ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে তোমরা তাইলে আর একটু অধ্যায়টা একটু ডিটেলস দেখে নিও। জাস্ট যে কয়েকটা টপিক, বল, ঘর্ষণ, জড়তা, এই তিনটা একটু ভালোভাবে বুঝে গেলে প্রত্যেকটা সৃজনশীল তোমরা আনসার করতে পারবে। এবার আসেন, আমি সিটিজি বোর্ড 2025-এ এরকম একটা প্রশ্ন দেখলাম, এবং তাছাড়া আর কয়েকটা সৃজনশীল দেখছি, ঘুরাই ফিরাই কিন্তু একই প্রশ্ন এগুলাই বিভিন্ন বোর্ডে আসছে। দেখেন এখানে ফার্স্ট একটা বলা হলো কি 1200 কেজি ভরের কোন বস্তুর উপর 4800 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে তার ত্বরণ কত? এই ত্বরণের ক্ষেত্রে একটা কথা বলি, ত্বরণের একটা সূত্র আছে এরকম, সেটা হচ্ছে a সমান v মাইনাস ইউ বাই টি। অর্থাৎ ভি মানে হচ্ছে শেষ বেগ, বেগ বলছি না, একটা হচ্ছে কি শেষ বেগ, শেষে যে বেগটার কথা বলা হয়, আর ইউ মানে হচ্ছে আদি বেগ। শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করার পর সেটা সময়, সময় মানে টি, টি ওই সময়ের ইংরেজি টাইম, টাইম 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 কে কি দিয়ে দেখবো, আমি টি দিয়ে প্রকাশ করব। তাইলে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করে সময় দিয়ে ভাগ করলে যা আসবে সেটা হচ্ছে কি ত্বরণ। ব্যাগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড, এম এস ইনভার্স 1। আর টাইমের একক, সময়ের একক সেকেন্ড, তাহলে এটাকে এস দিয়ে প্রকাশ করব। বলের একক হচ্ছে নিউটন, তারপর ত্বরণের একক তো লিখছি
ভরের একক কেজি। আচ্ছা, এগুলোতে লিখছি। তাহলে আসলে আমরা কয়েকটা সৃজনশীল করি। সৃজনশীল বলতে এই টাইপের কোয়েশ্চেন গুলো আসতে থাকে। ফার্স্টে বললো কি 1200 কেজি ভরের কোন বস্তুর উপর 4800 নিউটন বল প্রয়োগ করা হলো, ত্বরণ কত? ওই সূত্র এটা লিখবা। ফার্স্টে F সমান ma। তাহলে আমাকে এখানে কি কি দেওয়া আছে? আমাকে কেজি দেওয়া আছে। কেজি কিসের একক? ভরের একক। তাহলে m সমান কত? 1200 কেজি। এরপর 4800 নিউটন। নিউটন, নিউটন মানে বল, বলের একক নিউটন। তাহলে এখানে F দেওয়া আছে। F মানে কত? 4800 নিউটন। তাহলে আমাকে বের করতে হবে কি? ত্বরণ। ত্বরণ বের করতে হবে, এ বের করতে হবে। এখন যেটা বের করতে হবে সেটা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে বা এম এ সমান এফ, বা এ সমান সমান চিহ্নের এই পাশ থেকে গেলে এটা কোথায় বসে? নিচে বসে। এখন অনেকে ভুল করে ফেলে। ভুলটা কিরকম করে? এফ সমান এম এ দেয়, এরপরে বা বের করতেছে না, এ সমান এম বাই এফ দিয়ে দেয়। এভাবে করবা না, এভাবে করলে তোমার আনসার ভুল হয়ে যাবে। কি করবা? পুরাটাকে বাম পাশে এনে এটাকে এই পাশে নিয়ে বলবো। আচ্ছা, এগুলো একদম সহজ বিষয়, এগুলো তো জানলে ভালো, কিন্তু অনেকে ভুলটা করে ফেলে, তাই এটা বললাম। তাহলে বের করবো না আমরা এফ সমান কত? এফ সমান হচ্ছে 4800, আর এম সমান কত? 1200। তাহলে 4, আর এটার একক কি? মিটার পার সেকেন্ড, এম এস ইনভার্স 2। ওকে, তাহলে এটা একটা গেল আনসার। এরপরে আমাকে বলছে কি থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। এটা হচ্ছে জড়তার কারণে হয়ে থাকে। ঠিক আছে, এটা কিসের কারণে হয়ে থাকে? জড়তার কারণে হয়ে থাকে। এরপরে মাঝি লগি দিয়ে নৌকা চলে সামনে নিয়ে যায়। বা এটার কথা যদি আমি বলতে যাই, এটা বলতে হয় কি নিয়ে? এটা নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারণে হয়ে থাকে। অর্থাৎ আমরা যে হাঁটি, আমরা মাটির সাথে যে বলটা প্রয়োগ করতেছি, মাটিও কিন্তু তার একটা বিপরীত ক্রিয়া আমার সাথে করতেছে, বিধায় আমি ইজিলি হাঁটতে পারি। সেই কারণে আমরা নর্মাল মাটি বা শক্ত মাটিতে ইজিলি হাঁটতে পারি, কিন্তু বালিতে আমরা হাঁটার সময় একটু আমাদের কষ্ট হয়। কারণ আমরা যখন মাটিতে বালিতে পা গুলা দেই, তখন বালিগুলো সরে যায় আর আমাদের হাঁটতে একটু কষ্ট হয়। আর কিন্তু ইজিলি কোনো শক্ত মাটির উপর বা আমি এই ফ্লোরের উপর ইজিলি হাঁটতে পারি। কেন? কারণ আমি যে বলটা ফ্লোরের উপর প্রয়োগ করতেছি, তার বিপরীত বল ও আমার সাথে প্রয়োগ করতেছে। ঠিক নৌকা চালানোর সময়ও যখন আমি লগি দিয়ে নৌকাটা টানতেছি পিছনের দিকে, বা নদীর সাথে আমি যে ফোর্সটা ইউজ করতেছি, ঠিক ততটুকু সে আমার দিকে ফোর্স ইউজ করতে। তাইলে ওই কারণে ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে নৌকাটা ইজিলি কিন্তু মাঝি টেনে নিয়ে চলে যেতে পারে। তাহলে এটা নিউটনের তৃতীয় সূত্রের রিলেটেড, বা তৃতীয় সূত্রের কথাটা এখানে একটা উদাহরণ দিয়ে বলছে কি মাঝি লগি দিয়ে নৌকা টেনে সামনে নিয়ে যায়। ওই তো পিছনের দিকে ফোর্স ইউজ করছে বা নদীতে ফোর্স ইউজ করছে, সেখানে লগিটা এদিকে দিছে আর সে সামনে যেতে পারতেছে। যেমনটা আমরা হেঁটে থাকি, আমরা হাঁটার সময় মাটির সাথে ক্রিয়া ইউজ করি পা দিয়ে, সে কারণে সে আমার দিকে বিপরীত প্রতিক্রিয়া দেওয়ার কারণে আমি ইজিলি কি চলতে পারি। একটি আলমারির ভর 30 কেজি, যা 2 মিটার পার সেকেন্ড ত্বরণে সরানো হলো, বল কত নির্ণয় করো। তাহলে এখানে একটা আলমারির ভর কত? 30 কেজি। 30 কেজি মানে কি? এম দেওয়া আছে 30 কেজি। এম দেওয়া আছে কত? 30 কেজি। এরপর ত্বরণ দেওয়া আছে কত? 2 এম এস ইনভার্স 2। ব্যাগের ক্ষেত্রে হচ্ছে এম এস ইনভার্স 1, আর এটা হচ্ছে 2। তারপর এটা ব্যাগ, এটা ত্বরণ। এরপরে বল কত? বল হচ্ছে নির্ণয় করো। ইজি একদম অঙ্কটা। এফ সমান এম এ। এম কত? 30, এ কত? 2। তাহলে 30 দুগুণে কত? 60, 60 নিউটন। ওকে, গেল। এরপরে বলছে একটি রকেট উড্ডয়নের নিউটনের কোন সূত্রের ঘটনা ঘটবে। আচ্ছা, রকেট যখন উড়ে বা উড্ডয়ন করে বা রকেট যখন চলে, তখন কি হয়? সেখানে প্রচুর জ্বালানি ইউজ করার ফলে সেখানে গ্যাস উৎপন্ন হয়, আর যার কারণে সেটা ইজিলি কিন্তু কি চলতে পারে। তাইলে এই সেম, তার গ্যাস উৎপন্ন করার কারণে বা রকেটের জ্বালানি প্রয়োগের কারণে সে চলছে। তাহলে এই চলাটা কিসের? নিউটনের তৃতীয় সূত্রের কাহিনী হচ্ছে। অর্থাৎ সে ক্রিয়া ইউজ করছে, প্রতিক্রিয়া পাচ্ছে, বা সেটা চলতে পারতেছে, সেটা নিউটনের তৃতীয় সূত্রের কথা বলছে। এবার আসেন 2 নিউটন বল প্রয়োগ করায় একটি বস্তু কত গ্রাম। একটু একটু ঘুরাই দিছি আমি, এটা কত গ্রাম এটা নির্ণয় করবো। দেখো, এটা ঘুরাই দিছি বলতে এটা তোমাদের একটা এমসিকিউ আছে। 2 নিউটন বল, ত্বরণ হচ্ছে 4, তাইলে কত বর কত গ্রাম? আমরা জানি বরের একক হচ্ছে কি কেজি। আসেন এফ সমান কি, এখানে দেওয়া আছে কত? 2 নিউটন, আর এ সমান কত? 4 এম এস ইনভার্স 2। তাহলে ভর এম সমান কত? আমরা এফ সমান এম এ,
আর এম হচ্ছে কত, তাহলে এম বের করবো না, যেটা বের করবো সেটা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসো, এম এ সমান এফ, বা এম সমান এফ বাই এদিক থেকে যেটা যায় সেটা নিচে এ, দেখা যাচ্ছে। তাহলে এফ সমান কত, এফ হচ্ছে 2 আর এ কত 4, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে 0.5, আর এম এর একক কি কেজি, তাহলে 0.5 এটা হচ্ছে কি কেজি, আমাকে বলছে কত গ্রাম, তখন আমার কি করতে হবে, কেজি কে গ্রামে নিতে হলে কত দিয়ে গুণ করতে হবে, 0.5, কেজিটাকে গ্রামে নিতে হলে আমাকে 1000 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, তখন দেখা যাচ্ছে সেটা কত আসছে 500 গ্রাম আনসার। ঠিক আছে, ওকে। তোমরা স্পেশালি জড়তাটা বল ঘর্ষণ নিয়ে একটু পড়িও, যেমন আলমারিটা ঠেলে নিয়ে চলে গেছে, 30 কেজি বরের আলমারিটা সরানো হলো, তাহলে এখানে কি ঘর্ষণ, ঘর্ষণ ঘটছে। বাসে করে যাচ্ছি আমি, হঠাৎ করে সামনের দিকে হেলে পড়লাম, এখানে কি হলো, এখানে জড়তা প্রয়োগ হলো। এই তোমরা ক খ গ ঘ সৃজনশীল গুলা যদি দেখো, দেখবা যে এখানে যা বলছি প্রত্যেকটা সৃজনশীল কিন্তু এই কথাগুলো ঘুরে ফিরে আসতেছে, নয়তো একটা ঘর্ষণ নিয়ে, নয়তো একটা জড়তা নিয়ে, নয়তো একটা বল নিয়ে। তুমি গাইড খুলো এবং বইটা একটু করে পড়ো, ফার্স্টে বইটা একটু পড়ো, তারপর বইয়ের যে দুইটা সৃজনশীল আছে এগুলো দেখো, এরপরে কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করো, দেখবা খালি এই টপিক গুলাই, হয় বল নির্ণয় করতে বলছে, নয়তো ত্বরণ নির্ণয় করতে বলছে, নয়তো ভর নির্ণয় করতে বলছে, নয়তো নিউটনের তিনটা সূত্র নিয়ে একটু জিজ্ঞেস করছে, নয়তো জড়তা একটা উদাহরণ দিবে, বলছে এটা কিসের কারণে ঘটছে, তুমি বলবো জড়তার কারণে। যেমন এই যে আলমারি ঠেলে নেওয়া যাওয়াটা, এখানে কি ঘটছে, এখানে ঘর্ষণ ঘটছে, ওকে, সরানো, ঘর্ষণ, ওকে, একটা বস্তু অপেক্ষা আর একটা বস্তু চলছে, তাহলে এটা কি করছে, ঘর্ষণ ঘটছে। তাহলে আজকে এতটুকুই, ইনশাল্লাহ এরপরে দেখি একটু করে বাংলার, আমি নিম গাছটার উপর একটা ক্লাস নিব, আমার অনেক প্রিয় একটা ছোট গল্প, এটার উপর আমি একটা ক্লাস নিব, বলাই চাঁদ মুখোপাধ্যায়ের বা বনফুলের অনেক সুন্দর একটা লেখনী, এটার উপর একটা ক্লাস নিব, এরপর আবার বাংলায় ফিরে আসবো, বিজ্ঞান আমরা ফিরে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।